কি অবস্থা সবার? আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো এবং দেখতে পারতেছো। আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের ৩য় ক্লাস। এটা স্পেশালি মেডিকেল সেকেন্ড টাইমাররা ভালো ক্লাসটা করতে পারবা। যারা সেকেন্ড টাইমার আছো তারা অবশ্যই ভাই দয়া করে আমি বলব যে ক্লাসটা করো, কারণ এখানে আমি অনেক একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করবো আজকের ক্লাসে। খুব একটা লেন্দি না, স্পেশালি সেকেন্ড টাইমার যারা আছো। এখানে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কেমিস্ট্রি যেরকম বইয়ের ভিতরের পড়বো, বইয়ের ভিতরের সাথে সাথে বইয়ের এমসিকিউগুলোও ভালো মতো পড়বো। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা এমসিকিউতে বেশি ফোকাস দিও। আর সেকেন্ড টাইমাররা বইয়ের ভিতরে তো ভালো মতো পড়তে হবেই। চলো আজকে বইয়ের ভিতরে অনেকগুলো টপিক আছে, ওই টপিকগুলো শেষ করার চেষ্টা করি যতটুকু বাকি আছে। আর আমার সামনে কমেন্ট বক্স খোলাই আছে, যে কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো, অথবা তুমি যদি ইউটিউব থেকে ক্লাস করো ইউটিউবে নিচে কমেন্টে জানাই দিতে পারো। যদি ক্লাস লাগে অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করবো। চলো সরাসরি ভিতরের দিকে যাই। প্রথমে হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, তুমি কিভাবে আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করতে পারবা আর বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা। এই প্রশ্নটার সিম্পল অ্যান্সার তুমি এভাবে মনে রাখবা যে আমরা দেখো দুইটা ডাইমেনশনে লিখি। প্রথম হচ্ছে দিকে হচ্ছে বাস্তব গ্যাস, আর মনে রাখবো যে পৃথিবীর সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস, সব গ্যাস। আর আদর্শ গ্যাসের যে কনসেপ্টটা, ওই আদর্শ গ্যাসটা হচ্ছে পৃথিবীতে নর্মালি এক্সিস্ট করে না। আদর্শ গ্যাস নর্মালি এক্সিস্ট করে না, কিন্তু তোমাকে যদি বলে একটা আদর্শ গ্যাসের উদাহরণ দাও, তুমি পর্যায় সারণীর যে গ্রুপ 18 নোবেল গ্যাসগুলো আছে ওগুলোর উদাহরণ দিয়ে দিবা, যেমন হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, এগুলো। আর বাস্তব গ্যাস সব গ্যাস, যেমন কি কি, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেন এখন কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে তুমি কিভাবে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করবা, আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করবা। এখন আহ, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ডেফিনিশন অনুযায়ী আমাদের এটা মাথায় রাখতে হবে হবে ভাইয়া, যে আদর্শ গ্যাস আসলে সবগুলো ক্রাইটেরিয়া ফলো করে, বয়েল চার্লসের সূত্র ফলো করে। বাস্তব গ্যাস ওরকম ফলো করে না। এগুলো আমরা পড়বো, বিস্তারিত পড়বো। আগে মেইন অ্যান্সারটা শিখি যে বাস্তব গ্যাসকে তুমি আদর্শ গ্যাসে যদি টেম্পারেচার, অত্যাধিক টেম্পারেচার করো এবং প্রেশারটা যদি কমাও, টেম্পারেচার বাড়াবা প্রেশার কমাইলে আমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারবো। সেম ভাইস ভার্সা, তুমি যদি আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস আনতে চাও তাহলে তুমি এখানে টেম্পারেচার কমাবা, প্রেশার বাড়াবা। তুমি যদি একটা পয়েন্ট মনে রাখো তাহলে কিন্তু হয়। তুমি টেম্পারেচার যদি কমাও, প্রেশার যদি বাড়ো, তাহলে আদর্শ থেকে বাস্তবে পরিণত হবে। এই দুইটা কথা যেন আমাদের খেয়াল থাকে। পরবর্তী পার্টে চলে আসি। পরবর্তী পার্টের মধ্যে যেটা আমাদের বইয়ের যে মেইন কথাটা, বইটা একটু কষ্ট করে খুলো, এই পার্টে অনেকগুলো কথাবার্তা আছে। দেখো প্রথমে ডিফিনেশনে একটু ফোকাস দেবো। আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি? আদর্শ গ্যাস হচ্ছে যে সব তাপমাত্রায় এবং চাপে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরিভাবে মেনে চলে। তাহলে এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, একদম ইজি। আদর্শ গ্যাস, আদর্শ সন্তান, আদর্শ স্টুডেন্ট সবকিছুই একদম রুল ফলো করে, সবকিছু রুল ফলো করে। বাস্তব গ্যাসে বয়েলের সূত্র ফলো করবে, চার্লসের সূত্র ফলো করবে, অ্যাভোগাড্রোর সূত্র ফলো করবে। আমরা লাস্ট ক্লাসগুলোতে চার্লসের সূত্র, বয়েলের সূত্র ওগুলো সব পড়ছিলাম। আচ্ছা, সামনের দিকে আগাই। এখন আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য, এটা পি ভিজিক্যাল এনআরটি এই রুল ফলো করবে, অর্থাৎ আমাদের যে মেইন সূত্রটা, মানে আদর্শ গ্যাসের যে সূত্র, এটা ফলো করবে। তারপর 2 নম্বর কথা, এই 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষার হলে আমরা পারবো না। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস এর অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। এই পয়েন্টটাই শুধুমাত্র আমাদের একটু নেগেটিভ পয়েন্ট, বাকি সবগুলো পয়েন্টে পজিটিভ পয়েন্ট, মেনে চলে, ফলো করে, এই টাইপের তোমার অপশনগুলো থাকবে। শুধুমাত্র একটা পয়েন্ট, যেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি টি এর সাপেক্ষে এটা হচ্ছে 0 আসবে। তুমি এটা বোঝার দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করে রাখো এবং এটা মাথায় রাখো যে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এটা আমাদের বিস্তারিত লাগবে না, তুমি এই লাইনটা মাথায় রাখবা এবং লাইনটা যে নেগেটিভ একটা লাইন বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা যেন আমরা মাথায় রাখি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা উল্টা হবে, যে অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, সামনের দিকে আসি। সামনের দিকে এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। তার আগে আমরা চলে আসবো এখানে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস। অনাদর্শ মানেই তো বাস্তব গ্যাস। এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আন্তঃআণবিক আকর্ষণ এবং পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট। দেখো, পরিবর্তনশীল, আন্তঃআণবিক আকর্ষণ, পরিবর্তনশীল। বাস্তবে যে গ্যাস, যেরকম নর্মালি বাস্তবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাই, ওগুলো হচ্ছে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস। এই একটু পয়েন্টগুলো মনে রাখতে হবে, কারণ তোমাকে যদি ডেফিনেশন তুলে দিয়ে বলে এটা কিসের উদাহরণ, তুমি যেন বলতে পারো এটা বাস্তব গ্যাসের ডেফিনেশন। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, পি ভিজিবল টু এনআরটি মেনে চলে না।
তারপরে 1 এটিএম চাপ বা তার নিচে বা উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি একটু আগে একটা জিনিস লিখে আসলাম যে তুমি কিভাবে আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করতে পারবা। প্রেসার বাড়াবা, টেম্পারেচার কমাবা। দেখো তো এখানে কথাটা ঠিক আছে কিনা। প্রেসার বাড়াবা, টেম্পারেচার কমাবা। আর কিভাবে তুমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা? টেম্পারেচার বাড়াবা আর প্রেসার কমাবা। তাহলে দেখো তো এখানে টেম্পারেচার যদি আমি বাড়াই এবং প্রেসার যদি কমাই, এই দুটো ক্রাইটেরিয়া ফলো হয়েছে কিনা? টেম্পারেচার বাড়াইছি, প্রেসার কমাইছি, 180 এর নিচে আনছি এবং এখানে উচ্চ তাপমাত্রা বানাইছি, মোটামুটি আদর্শের মতো আচরণ করবে। এই কথাটা যেন আমরা কোনোদিনও না ভুলি। বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসের মতো পরিণত হবে বা বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসে কনভার্ট হবে, এগুলো যেন না ভুল হয় এবং এগুলো যেন না ভুল করি। সামনের দিকে আগো, আরো কয়েকটা পয়েন্ট দিকে খেয়াল করো যে এই পয়েন্ট একটু ভালো মতো দেখো যে চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয় না কেন, আবারও বলি, তাপমাত্রা যতই বাড়াবা, টেম্পারেচার যতই বাড়াবা, প্রেসার যতই কমাবা, তত তোমার আস্তে আস্তে আদর্শের ন্যায় আচরণ হইতে থাকবে বাস্তব গ্যাস। একটা কথাই বারবার ঘুরে ফিরে লেখা। তারপর 4 নম্বর পয়েন্ট দেখো, এখানে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ ফলো করে, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এগুলো দিয়ে কোনটাকে কি বোঝায়? পি দ্বারা বোঝায় তো প্রেসার মানে চাপ, তারপরে ভি দ্বারা তো আয়তন বুঝাবে, ভি দ্বারা আয়তন বুঝাবে, এন দ্বারা বুঝাবে মোল সংখ্যা, কত মোল আছে, মোল সংখ্যা। মোল সংখ্যা যেমন তোমাকে যদি বলে যে 32 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে কত মোল থাকে অক্সিজেন? 1 মোল আছে। তারপর তোমাকে যদি বলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কয় মোল আছে? 1 মোল আছে। তোমাকে যদি বলে যে 28 গ্রাম নাইট্রোজেন, এখানে কয় মোল আছে? 28 গ্রাম নাইট্রোজেন, এখানেও 1 মোল আছে। তোমাকে যদি বলে যে 4 গ্রাম হিলিয়াম, এখানেও 1 মোল আছে। এগুলো আমি কেন 1 মোল করে লিখলাম? কারণ তোমাকে যদি এগুলার গুণিতক আকারে দেয়, যে ধরো 8 গ্রাম হিলিয়াম দেওয়া আছে, তাহলে তোমার বুঝতে হবে যে এখানে 2 মোল আছে, তাহলে 2 ধরবা অ্যান্সারে। এখানে যদি 28-এর ডাবল যদি দেওয়া থাকে, 32-এর ডাবল যদি 64 দেওয়া থাকে, তখন তোমার 2 মোল অক্সিজেন আসবে কথা অনুযায়ী। তারপর তোমার যদি 44-এর ডাবল দেওয়া থাকে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তখন আমার এন এর ভ্যালু 2 ধরতে হবে। সবগুলো আমি এক করে লিখে দিলাম, তোমরা ডাবল করে দিবা অথবা ট্রিপল করে দিবা, বইয়ের এমসিকিউতে আছেই। আচ্ছা, এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাইয়া, এখানে এ দ্বারা কি বোঝায়? আর এটা তুমি ভুল হয় যখন তুমি ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা লেখো, পি প্লাস এন স্কোয়ার দিতে ভুলে যাও। এন এর উপরে যে একটা স্কোয়ার আছে প্রথমে, এটা দিতে ভুলে যাও, এটা যেন আমরা না ভুল হয়, এবং পরেরটাতে শুধু একটা এন আছে। তারপরে সেকেন্ড কথা হচ্ছে এখানে এ দ্বারা কি বোঝায় আর বি দ্বারা কি বোঝায়, এই দুইটা নিয়ে অনেক কনফিউশন বাজে। এই দুইটা জিনিস আমরা এখন মানে ক্লিয়ার করি। দেখো, এত বিস্তারিত গবেষণা না করে জাস্ট মাথায় রাখবে এ দ্বারা কি বোঝায় এবং বি দ্বারা কি বোঝায়, জাস্ট এতটুকুই। এ হচ্ছে তোমার চাপ সংশোধন ফ্যাক্টর এবং বি হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। জাস্ট দুইটা কথা, চাপ চাপ সংশোধন ফ্যাক্টর, বি হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। কিভাবে এটা মাথায় রাখবা? একটা হচ্ছে চাপের সাথে রিলেটেড আর একটা আয়তনের সাথে রিলেটেড, এবং দুইটা একটা ফ্যাক্টর। কিভাবে মনে রাখবা? দেখো, প্রেসারের সাথে যেটা থাকে এ, ওইটা হচ্ছে চাপ রিলেটেড কিছু একটা। ভলিউমের সাথে থাকে বি, ভলিউমের সাথে কিছু রিলেটেড, আয়তন সংশোধন ফ্যাক্টর। এত বিস্তারিত গবেষণা লাগবে না, এমসিকিউটা পারতে হবে আমাদের। এমসিকিউ পারার জন্য এই টোটাল ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা যদি জানি, আর এতটুকু যদি জানি আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ফলো করে আমার আদর্শ গ্যাস, এবং পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা ফলো করে হচ্ছে বাস্তব গ্যাস। এই দুইটা কথা মাথায় রাখবো। এবং বাস্তব গ্যাসে যে দুইটা ফ্যাক্টর আছে এ এবং বি, ওই দুইটা ফ্যাক্টর কি নির্দেশ করে? একটা চাপ সংশোধন ফ্যাক্টর, একটা আয়তন সংশোধন ফ্যাক্টর। আরো ভিতরে অনেক কথা আছে, বাট আমাদের এত ডিটেলস মানে মাথা খারাপ করার দরকার নাই। নর্মালি ভাষায় যতটুকু বোঝা যায় এবং এমসিকিউটা যত সহজে পারা যায়, আই থিঙ্ক বুঝতে পারছো। সামনের দিকে আসবো যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে মূল পার্থক্যটা কি। এতক্ষণ ধরে আমরা এগুলোই বললাম, আবার একটু রিকেপ করি যে নর্মালি বা আদর্শ গ্যাস আসলে একটা কাল্পনিক ধারণা, আর বাস্তব গ্যাস আসলে বাস্তবেই পাওয়া যায়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো। আন্তঃনবিক আকর্ষণের বেলায় কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ এখানে নাই। মনে আছে আমরা যে বাস্তব গ্যাসের একটা ডেফিনেশনই পড়ছিলাম, ডেফিনেশনের মধ্যেই পড়ছিলাম আকর্ষণ বিকর্ষণ এগুলো সবকিছু থাকবে, বাট আদর্শ গ্যাসের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ নাই, নর্মাল ফ্রি তারা। আর এইখানে বাস্তব গ্যাস আকর্ষণ বিকর্ষণ বল থাকবে, বিদ্যমান থাকবে। আদর্শ গ্যাসের মধ্যে তোমার আয়তনের মধ্যে এখানে মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটা 3 নম্বর পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, যে অনুসময়ের আয়তনে আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য, তাই হিসাবে গণ্য করা হয় না। এখানে তোমার এরকম কনসেপ্ট এরকম যে আদর্শ গ্যাসের বেলায় যে অণুগুলার মোট আয়তন
দ্বারা দখলকৃত আয়তনে মানে টোটাল আয়তনের তুলনায় তারা নগণ্য, অর্থাৎ তাদের আয়তন আসলে গণ্য করা হয় না নর্মালি, আর এদের আয়তন গণ্য করা হয় এতটুকু জাস্ট মাথায় রাখবো। এখানে পি ভিজিক্যাল এনআরটি রুল ফলো করে, ওইখানে আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণ ফলো করে। অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীল না, অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীল না, আর এখানে দেখো নির্ভরশীল। তারপরে এই পার্টের মধ্যে সংকোচনশীল গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক জেড, জেড নিয়ে অনেক কথাবার্তা আছে, জেড নিয়ে আমরা পড়বো একটু পরে। জেড এর ভ্যালু গ্রেটার দেন, এখানে ইজ ইকুয়াল টু 1 আর এখানে নট ইজ ইকুয়াল টু 1, হইতে পারে গ্রেটার দেন 1 লেস দেন 1। জেড এর ভ্যালু কি কি হইতে পারে এবং জেড দ্বারা কি ইন্ডিকেট করে, এটা নিয়ে আমাদের এমসিকিউ আসবে এবং এটা আমাদের বইয়ের এমসিকিউতেও আছে। ওই কয়টা পয়েন্ট খুব ভালো মতো শিখতে হবে। সো সামনের দিকে আগাই। এখান থেকে তুমি তারপরে সামনের দিকে একটা এমসিকিউ পাবা। লাস্ট ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম যে আরএমএস ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি কোনটার ক্ষেত্রে কিরকম হয়। যেমন এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে হাইড্রোজেন অণুর আরএমএস ভেলোসিটি 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 1920, এভাবে মনে রাখবা হাইড্রোজেন 1920, তারপরে নাইট্রোজেন 500, এভাবে মনে রাখবা। অক্সিজেন আসলে 461 এরকম সামথিং হয় দেখে এখানে দেখো লেখা আছে যে প্রায় 500 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে বলছে না, প্রতি সেকেন্ডে। অক্সিজেন এবং নাইট্রোজেনের প্রায় 500, অক্সিজেনের কিন্তু একদম 500 না। অক্সিজেনের 25 ডিগ্রি সেলসিয়াসে কত এবং 27 ডিগ্রি সেলসিয়াসে 25 এবং 25 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের আরএমএস ভেলোসিটি কত। এই দুইটা প্রশ্ন তোমার মেডিকেল একবার আসা প্রশ্ন, এবং এই দুইটা আমি এখন আর পড়াবো না, কারণ গত ক্লাসে পড়াইছিলাম। তুমি নিজ দায়িত্বে আরএমএস ভেলোসিটি √3/m ওই রুল দিয়ে তুমি অক্সিজেনের 0 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসে দুইটার আরএমএস ভেলোসিটি নিজে বের করবা, নিজে বের করে মুখস্থ করবা। একটার অ্যান্সার হইতেছে 461, এটা আমি বলে দিলাম, এবং এটা মেডিকেলে আসা এমসিকিউ এবং সরাসরি তোমার এই এমসিকিউ আসবে। পরীক্ষার হলে তো তোমার ক্যালকুলেটর নেওয়া যাবে না, ক্যালকুলেটর নিতে পারবা না, সো সরাসরি তুমি এইভাবে অ্যান্সার করে আসতে হবে 461 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু পারা যাবে। তারপরে দিকে ভাইয়া সামনের দিকে আগে, সামনের দিকে এগুলো পারা হয়ে গেলে আমরা সামনে এমাগার বক্ররেখা একটা টার্ম আছে, এবং এমাগার যে বক্ররেখার বিচ্যুতির টার্মটা, ওই টার্ম অনুযায়ী একটা জিনিস পড়তে হবে, কয়েকটা জিনিস। যেমন তোমার এখান থেকে পেষণ গুণাঙ্ক জেড, পেষণ গুণাঙ্ক জেড বা সংকোচনশীলতা জেড, গুণাঙ্ক জেড, জেড কই থেকে আসছে। আসলে সূত্রটা হচ্ছে এরকম যে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি, এটা হচ্ছে সূত্র আমাদের। এই সূত্র অনুসারে তুমি যদি জেডটাকে এই পাশে রাখো এবং পিভির নিচে যদি এনআরটি যদি লাগাই দাও, তাহলে আসবে এরকম পিভি ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। এখন এই অনুযায়ী পিভি বাই আরটি অথবা পিভি বাই এনআরটি, এই ভ্যালুটাই হচ্ছে জেডকে রিপ্রেজেন্ট করে, এবং জেড হচ্ছে পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক। এখন এই সংকোচনশীল গুণাঙ্কের আমাদের কাজটা কি আসলে ভাই, এমসিকিউটা আসবে কি এখান থেকে। এমসিকিউ আসবে প্রথম এমসিকিউ যে জেড এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আসে, অর্থাৎ এটা আমাদের একদম আদর্শ গ্যাসের রুল ফলো করে। আদর্শ গ্যাসের রুল ফলো করবে জেড যদি 1 হয়, মুদ্রা কথা শেষ। নর্মালি আদর্শ গ্যাস জেড ইজ ইকুয়াল টু 1, জেড ইজ নট ইজ ইকুয়াল টু যদি 1 হয়, জেড ইজ নট ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের এটা হবে অনাদর্শ গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে হইতে পারে এটা গ্রেটার দেন 1, হইতে পারে এটা লেস দেন 1। গ্রেটার দেন 1 কখন হবে, লেস দেন 1 কখন হবে, এটাই পরীক্ষায় আসবে। তুমি একটা পড়বা শুধুমাত্র, তোমার গ্রেটার দেন 1, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে কম্প্রেশনযোগ্য, এই ওয়ার্ডটা একটু খেয়াল করতে হবে। জেড যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এই গ্যাসটা কম্প্রেশনযোগ্য। তুমি আবার অনেকে ভাববা যে এটা তো ভাই বড় মান হলে তো বেশি পেষণযোগ্য হওয়ার কথা ছিল। আসলে পেষণযোগ্য টার্মটা এরকম না, পেষণযোগ্য টার্মটাই অন্যরকম। জেড এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, ওইটা কম্প্রেশনযোগ্য। তুমি এভাবে মনে রাখবা। দেখো আমার মনে রাখার টেকনিকটা বলি। জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, এই মানে মনে করবা যে এইভাবে যে জেডটা পেষণ গুণাঙ্ক, এটা না পেষণ গুণাঙ্ক। এখন কথা হচ্ছে তুমি মনে রাখবে এরকম যে জেড এরকম একটা টার্ম যেটা দিয়ে ওই গ্যাসের শক্তি বোঝায়। ওই গ্যাসটা যত বেশি দৃঢ় তার পেষণ গুণাঙ্ক তত বেশি, এইভাবে মনে রাখবা। তাহলে কি দাঁড়াইলো, ওইটার কি তুমি বেশি পিষতে পারবা? জেড এর ভ্যালু যদি বেশি হয়, বেশি পিষতে পারবা না, এইটাই বুঝাচ্ছে কম্প্রেশনযোগ্য। তুমি এইভাবে মনে রাখো, তাহলে দেখবা যে তোমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। তারপরে দিকে ভাইয়া মাথায় রাখবা যে জেড এর ভ্যালু গ্রেটার দেন যে 1 হয়, এটা কাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়? মেইনলি তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো, নিষ্ক্রিয় গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। নাইট্রোজেনও একটু অ্যাড করে দিও, কারণ নাইট্রোজেন ওয়ান কাইন্ড অফ নিষ্ক্রিয়ের মতোই কাজ করে। মনে আছে একটা কোশ্চেন ছিল নিষ্ক্রিয় গ্যাসের পরে সব থেকে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম এগুলো হচ্ছে সবগুলাই কম্প্রেশনযোগ্য, অর্থাৎ জেড এর ভ্যালু গ্রেটার দেন 1। তাহলে ভাইয়া জেড এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 বাস্তব গ্যাসের ক্ষেত্রে না, জেড এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 আদর্শ গ্যাসের ক্ষেত্রে।
জেড এর ভ্যালু ইজ নট ইজ ইকুয়াল টু 1 বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তারপরে মাথায় রাখতে হবে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, অর্থাৎ কোন গ্যাসটা কম্প্রেশনযোগ্য, অর্থাৎ কোন গ্যাসটা বেশি শক্তিশালী। ওগুলো হচ্ছে আমাদের নোবেল গ্যাসগুলো, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, ওগুলা লাগাই দিবা। অপশনে তোমার হিলিয়াম আর হাইড্রোজেনই থাকে সবসময়, নাইট্রোজেনই থাকে সবসময়, এই তিনটা অপশনে একটা থাকে। জেড এর ভ্যালু লেস দেন 1 কাদের? অবশ্যই লেস দেন 1 একটা বাস্তব গ্যাসেরই হবে। তাহলে আমরা যদি উপরে দুইটা পড়ে ফেলি, বাকি যা যা গ্যাস থাকে, বাকি যা যা গ্যাস, এগুলো সবই আমাদের জেড এর ভ্যালু লেস দেন 1। ইজি হিসাব। কোনো কনফিউশন আছে এতটুকুতে? নো প্রবলেম, এতটুকু আমাদের কোনো কনফিউশন নাই, আশা করি পারা যাবে। বাকি যা যা গ্যাস। আচ্ছা, একজন কোশ্চেন করছো যে ব্রাদার ইউর ক্লাসেস আর রিয়েলি বেস্ট, ইউ শুড ওপেন এ গ্রুপ অন ফেসবুক through which your promotion will increase. এখন আমাদের ফেসবুক আসলে গ্রুপটা ইনঅ্যাক্টিভ আপাতত, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাদের ফেসবুকের মধ্যে বেশি ডিস্ট্রাকশন কাজ করে, তার জন্য শুধু ফেসবুক পেজটাই অ্যাক্টিভ রাখা হয়েছে। আর আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে বিস্তারিত আমরা কথাবার্তা বলি। একটা টেলিগ্রাম গ্রুপ আছে, কিন্তু আমি নিচে কমেন্টে দিয়ে দিব না। টেলিগ্রাম গ্রুপের মধ্যে হয় কি, ডিস্ট্রাকশনটা কম আসে। ধরে নাও ফেসবুকে ঢুকলে তোমার মিমস আইসা পড়ে, ফেসবুকে ঢুকলে তোমার আজে বাজে অনেক কিছু আইসা পড়ে। সো আই থিঙ্ক, আমার মনে হয় যে ফেসবুকে তোমার যদি একটা পেজে জাস্ট ক্লাস নেওয়ার জন্য আমি পেজটা ওপেন রাখছি, এটাই, দ্যাটস ইট। আর আমাদের তো ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলে তো ক্লাস থাকেই। আচ্ছা, আমরা পরে চলে আসি। দেখো, এখান থেকে আমাদের কয়েকটা জিনিস ভাই খেয়াল করতে হবে, যে এখানে দেখো যে কোন গ্যাসটি পেশন গুণাঙ্কের মান সব থেকে বেশি, পেশন মানে জেড এর ভ্যালু ইজ গ্রেটার দেন 1। দেখো, হাইড্রোজেন অ্যান্সার হবে না? হাইড্রোজেন অ্যান্সার হবে নাকি নাইট্রোজেন অ্যান্সার হবে? একটা কথা আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, যে গ্যাসের ভর কম ওই গ্যাসেরই তোমার পেশন গুণাঙ্ক বেশি হয়। মানে হাইড্রোজেন এবং নাইট্রোজেন দুইটাই তো আমাদের জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, কিন্তু কোনটার ভ্যালু বেশি ওটা বুঝবো কেমনে? ওটা বুঝার জন্য মাথায় রাখবো যার ভর কম, যার ভর কম হবে, শেষ, হিসাব শেষ। এতটুকু মাথায় রাখবো। দেন আমরা সামনের দিকে যদি আগাই, সামনের দিকে আগালে এখানে আরো কয়েকটা কথাবার্তা আছে। যে দেখো, এখানে একটা লাইন আছে যে তোমার যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করে, সেটাকে বলে বয়েল তাপমাত্রা বা টিবি, বয়েলস টেম্পারেচার। বয়েল টেম্পারেচার হচ্ছে যেখানে তোমার যে তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করবে। মনে আছে একটা কথা বললাম একটু আগে, একটা কথা বারবার একই কথায় আসতেছে, টেম্পারেচার যদি বাড়াই, প্রেসার যদি কমাই, তাহলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নয় আচরণ করবে। তাহলে আমি টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে এমন এক টেম্পারেচার আনবো, যে টেম্পারেচার বাস্তবটা আদর্শ গ্যাসে পরিণত হবে। ওই টেম্পারেচারটাই হচ্ছে আমাদের বয়েলের টেম্পারেচার। বয়েলের টেম্পারেচার একদম ইজি, একদম ইজি। তারপরে দেখি সামনের দিকে আগাই, আর কোনো কথাবার্তা আছে কিনা এখান থেকে আমাদের জানার জন্য। আচ্ছা, তারপরে বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসে আচরণের শর্ত, একটা শর্তই, টেম্পারেচার বাড়াবা, প্রেসার কমাবা, তখনই তোমার আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করবে। আর উল্টায় দিবা, তাহলে তোমাদের উল্টা অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এগুলা পারা যাবে, এগুলা পারা যাবে। এখান থেকে বেশ কয়েকটা এমসিকিউ আছে, এখান থেকে নট নেসেসারি। এটা হচ্ছে অ্যামাগার যে বক্ররেখা, অ্যামাগার বক্ররেখা অনুযায়ী এখানে যেগুলো উপরের দিকে উঠছে আমাদের, ওইটা গ্রেটার দেন 1, যেগুলো নিচের দিকে আছে ওটা লেস দেন 1, আর যেটা একদম লাইন বরাবর আছে ওইটা হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 1। দেন এখান থেকে আর কিছু নাই। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ অনুযায়ী আমাদের এখানে দুইটা টপিক আছে, যেমন এ দ্বারা কি বোঝায় এবং বি দ্বারা কি বোঝায়। দেখো, এখানে লেখা আছে আয়তন সংশোধন, আয়তন সংশোধনের মধ্যে আমাদের বি টপিকটা আসবে। এবং তোমার যদি আন্তঃআণবিক আকর্ষণ বল এই টাইপের কথাবার্তা পাও, তখন তোমার আসবে এ টপিকটা আসবে। দেখো, এখানে বইয়ের ভিতরেই লেখা আছে, এখানে বি টপিকটা আসছে, আর এখান থেকে আমাদের যে চাপ সংশোধন ফ্যাক্টর এ টপিকটা আসছে। জাস্ট এতটুকু মাথায় রাখবো, চাপ সংশোধন ফ্যাক্টর কি আর আয়তন সংশোধন ফ্যাক্টর কি, এতটুকু মাথায় রাখলে বিস্তারিত বিস্তারিত এত কিছু জানা দরকার নেই। দেন ফোকাস অন সামনের দিকে আমরা যদি আসি, আয়তন সংশোধন ফ্যাক্টরকে বলা হয় বি। এখন বি এর আবার ইউনিট আছে, বি এর ইউনিটটা কিভাবে বের করবা এটা আমি একটু বলে দিই। দেখো, নর্মালি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমাদের একটা জিনিস খেয়াল করবা, যে যে কোনো কিছু যোগ বিয়োগ দেওয়ার জন্য ওই রাশিটা সমান হইতে হয়। অর্থাৎ তুমি যদি ভলিউমের সাথে এনবি যদি বিয়োগ দাও, তার মানে বোঝাচ্ছে যে ভলিউম যে রাশি, এনবি একই রাশি। মানে ভলিউম এর একক কি আমাদের লিটার, লিটার, আর এখানে এন, এন হচ্ছে মোল, ইন্টু বি, এরকম দাঁড়ায় না, কারণ দুইটা একই রাশি হইতে হবে। তাহলে বি এর ইউনিটটা হবে লিটার পার মোল, বি এর ইউনিটটা এককটা হবে লিটার পার মোল, আর এর ইউনিটটা তুমি এইভাবে বের করবা
যে প্রেসার যদি এটিএম হয় তাহলে এটিএমই হচ্ছে এই টোটালটা যোগ দিছো যেটা, ওই টোটালটা যোগ দিছো যেটা ওইটার মতোই হবে। যেমন এন হচ্ছে আমাদের মোল স্কোয়ার, এ নিচে হচ্ছে ভি মানে লিটার স্কোয়ার এরকম। তাহলে লিটার স্কোয়ার এদিকে আসবে, এর ইউনিটটা তুমি বের করে ফেলতে পারবা, বির ইউনিটটা এভাবে বের করে ফেলতে পারবা। যদি এগুলো এত কিছু আসে না, দেখো এখানে লেখাই আছে এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, যদি ভুলে যাও তাহলে এইভাবে বের করা যায়। আর ওদিক দিয়ে বির যে ইউনিটটা আছে, বির ইউনিটটা হচ্ছে আমাদের লিটার পার মোল। মোটামুটি পারা যাবে এগুলো। এখন আসো মোস্ট ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আছে এখানে, ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর দিকে যাই। দেখো এখানে লাইনই দেওয়া আছে, বাস্তব গ্যাস খুব নিম্ন চাপে এবং খুব উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস এনে আচরণ করে। একই কথা বারবার, এগুলো যেন ভুল না করি। তারপরে তারপরে হুম, তারপর আমাদের হচ্ছে গ্যাস সিলিন্ডারকরণ বা গ্যাসের সূত্রের প্রয়োগ। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো এমসিকিউ আসে। সরাসরি চলো এই এমসিকিউ গুলাতে আসি। প্রথম কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে রান্নার চুল্লিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে এলপি গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ইউজ করা হয়। এলপি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপি গ্যাস ইউজ করা হয় কোথায়? প্রথম এমসিকিউ, রান্নার কাজে বা রান্নার চুল্লিতে। দ্বিতীয় এমসিকিউ, এলপি গ্যাসের কম্পোজিশন কি? 25% প্রোপেন এবং 75% বিউটেন। কিভাবে মনে রাখবা? প্রোপেন অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট, বিউটেন 4 কার্বন বিশিষ্ট। যেটা 3 কার্বন বিশিষ্ট ওইটা থাকে কম, যেটা 4 কার্বন বিশিষ্ট ওইটা থেকে বেশি। 25 আর একটা হচ্ছে 75, পারা যাবে। তারপরে সেকেন্ড কথা, মোটরায়নে গ্যাসের ক্ষেত্রে মানে কোনো ধরনের যান্ত্রিক যে মানে যেটা সিএনজি চলে, মানে বাকি যে মোটরযান ইউজ করা হয় সিএনজি যেটা আমরা বলি। সিএনজির ফুল মিনিংটা জানতে হবে, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস অ্যান্ড সংকুচিত প্রাকৃতিক গ্যাস। আর কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের বাংলা হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এখন ভাইয়া মূল কথা হচ্ছে আমাদের এখানে সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে কি থাকে? থাকে প্রায় 95 to 99% মিথেন। এতটুকু মাথায় রাখলেই চলবে, বাকি অনেক কিছু অ্যালকেন ট্যালকেন অনেক কিছু থাকে, ওগুলো নট নেসেসারি। সামনের দিকে আগো। সামনের দিকে আরো একটা টপিক আছে যেটা হচ্ছে তোমার সিএনজি গ্যাসে কিভাবে ভরতে হয়, এগুলা নট নেসেসারি। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির ফুল মিনিংটা জানতে হবে, এবং এলপিজি গ্যাসের মধ্যে অ্যানবিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন এগুলা তরল মিশ্রিত থাকে। এটি একটু দেখে রাখো। এলপিজি গ্যাস হচ্ছে গন্ধহীন। এখন যেগুলো বলবো ওগুলো খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনো। এলপিজি গ্যাস হচ্ছে গন্ধহীন। সিলিন্ডারে যখন ভর্তি করতে যাবা এলপিজি গ্যাস সামান্য পরিমাণে তীব্র গন্ধযুক্ত মার্কেপটেন যৌগ বা থায়োমিথানল, মার্কেপটেন যৌগ বা থায়োইথানল, অর্থাৎ মুদ্রা কথা এখানে মার্কেপটেন যৌগগুলোর মধ্যে দেখবা যে এখানে থায়ো ওয়ার্ডটা পাবা, থায়ো। তুমি যদি কিছু নাও মনে থাকে তুমি জাস্ট দুইটা ওয়ার্ড মনে রাখো, মার্কেপটেন যৌগ থাকে এখানে দুর্গন্ধযুক্ত, এবং থায়ো মিথানল বা থায়োইথানল থাকে। সংকেতগুলো পারলে পড়ো, না পারলে দরকার নাই। কোথায় থাকে? এলপিজি গ্যাসে থাকে। এলপিজি গ্যাস কেমন? গন্ধহীন। তাই সিলিন্ডার ভর্তির সময় এলপিজি গ্যাসে সামান্য পরিমাণে তীব্র গন্ধযুক্ত মার্কেপটেন যৌগ ইউজ করতে হয়। এতটুকু পর্যন্ত আমরা যেন মাথায় থাকে। তারপরে দিকে এলপিজি গ্যাসে তোমার 85% তরল থাকে, উপরে 15% থাকে আয়তন গ্যাস থাকে আর কি। আচ্ছা, একটা ওয়ার্ড এখান থেকে শিখবো আমরা, হোয়াট ইজ ক্লিন ফুয়েল। ক্লিন ফুয়েল মানে হচ্ছে যেটা আসলে পরিবেশ দূষণ এতটাও করে না, ওইটা হচ্ছে ক্লিন ফুয়েল। এলপিজি গ্যাস একটা ক্লিন ফুয়েল, এটি একটু মাথায় রাখবো। এলএনজি ফুল মিনিং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটাও একটা ক্লিন ফুয়েল। এলএনজি জিনিসটা কি এটা আমাদের নট নেসেসারি জানা, জাস্ট মাথায় রাখবো এলএনজিও একটা ক্লিন ফুয়েল। আর এখান থেকে মাথায় রাখতে হবে যে এলএনজি সিএনজির ক্যালোরিফিক মান হচ্ছে 38,000 কিলোজুল পার মিটার কিউব। অপরদিকে এলপিজি গ্যাসের ক্যালোরিফিক মান হচ্ছে 94,000 কিলোজুল পার মিটার কিউব। তার মানে এলপিজি গ্যাসের ক্যালোরিফিক মান বেশি, এলপিজি গ্যাস এখানে আমাদের বেশি ভালো। মানে বেশি ভালো বলতে কতটুকু ভালো? 2.5 অ্যারাউন্ড 2.47 গুণ বেশি ভালো। কে? এলপিজি গ্যাসটা বেশি ভালো। এটি একটু মাথায় রাখতে হবে যে এলপিজি গ্যাস দিয়ে বেশি তাপশক্তি উৎপাদন করা যায়, বেশি কাজ করা যায়। এই কয়টা ওয়ার্ড যেন আমরা পারি এবং এই কয়টা টপিক যেন আমাদের মাথায় থাকে। এরপরে আসে আমাদের মূল মুদ্রার কথায় আসি। গ্যাস তরলীকরণে কিছু শর্ত আছে। গ্যাস কেন তরলীকরণ করতে হয় ওইটা আমাদের জানার থেকে তরলীকরণ করার কিছু শর্ত ওইটা জানা ইম্পর্টেন্ট বেশি। গ্যাস তরলীকরণের জন্য একটা টপিক পাবা, প্রত্যেকটা টপিক একটু দেখো। প্রথমে হচ্ছে ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা জিনিসটা কি। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা আপাতত সবকিছু নর্মালি চিন্তা করব। কোনো ধরনের বাস্তব গ্যাস মানে কোনো ধরনের বয়েলের সূত্র, চার্লসের সূত্র দিয়ে মনে রাখবো না, একটু জাস্ট নর্মালি চিন্তা করব। নর্মালি চিন্তা করলে এরকম আসে না যে ধরে নাও একটা
গ্যাসকে তুমি যদি প্রেসারাইজড করো, প্রেসারাইজড করলে ওই গ্যাসটাকে আস্তে আস্তে তরলে পরিণত হবে না? একটা গ্যাস কম্পোনেন্ট আছে এবং এই গ্যাস কম্পোনেন্টকে যদি তুমি প্রেসার বাড়ায় দাও তাহলে কি ওইটা আস্তে আস্তে তরলে পরিণত হবে? সেম ভাবে একটা গ্যাস কম্পোনেন্টকে তুমি যদি মানে একটা গ্যাস কম্পোনেন্টকে তুমি যদি টেম্পারেচার কমায় দাও, প্রেসার বাড়ায় দাও এবং টেম্পারেচার যদি কমায় দাও, অর্থাৎ গ্যাস থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাবে, লিকুইডের দিকে যাবে। এটা তো আমরা জানি টেম্পারেচার কমাইলে লিকুইডের দিকে যাবে। তুমি যদি এক গ্লাস পানি তোমার ফ্রিজের মধ্যে রাখো, বরফ হয়ে যাবে না? বা এইভাবেও না বলে আমরা উল্টা প্রসেসে জাস্ট নর্মালি চিন্তা করব, টেম্পারেচার কমালে এবং প্রেসার বাড়াইলে একটা গ্যাস তরলের দিকে ধাবিত হয়। প্রথম কথা এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা এই জিনিসটা কি? প্রত্যেকটা গ্যাসেরই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে কখনোই সেটা আর তরলে পরিণত করা যায় না। এখানে দেখো একটা কথা বলছিলাম, একটা গ্যাসকে যদি তুমি তরলে পরিণত করতে চাও তখন তোমার দুইটা কাজ করতে হবে, হয় টেম্পারেচার কমাইতে হবে, নয় প্রেসার বাড়াইতে হবে। এখন এই ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা এমন তাপমাত্রা, যে তাপমাত্রার উপরে যদি চলে যায় আমার কিন্তু তাপমাত্রা কমাইতে হবে। তাপমাত্রার একটা লেভেল আছে, ওই লেভেলের উপরে যদি চলে যায় তাপমাত্রা তো কমাইতে হবে আমার তরলে বানানোর জন্য। ওই তাপমাত্রার উপরে যদি চলে যায় তখন তোমার প্রেসার যতই বাড়াও না কেন আলটিমেটলি ওইটার তরলে পরিণত হবে না। এই কথাটা আমি আরো একবার বলি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। জিনিসটা এরকম যে একটা গ্যাসকে আমি তরলে বানাইতে চাই, তরলে বানাইতে চাইলে প্রেসার বাড়াইতে হবে, টেম্পারেচার কমাইতে হবে। এখন আমি তরলে বানানোর জন্য টেম্পারেচার তো কমানো লাগে, বাট এমন এক টেম্পারেচার যে টেম্পারেচারে ওই গ্যাসটা যতই তুমি প্রেসার বাড়াও না কেন কিন্তু টেম্পারেচার ওই একটা লেভেল, মানে একটা লেভেল পর্যন্ত উঠে গেছে। সাপোজ আর কি, একটা কথার কথা, এক্স একটা গ্যাস, এই গ্যাসকে আমি যদি তোমার 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখি, 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে 10 ডিগ্রি সেলসিয়াসের কমায় যদি আমি ধরে নাও -5 ডিগ্রি সেলসিয়াস আনি, তখন ওই গ্যাসটা আস্তে আস্তে তরলে পরিণত হইতে থাকবে। প্রেশারের কাহিনীটা আপাতত বাদ দাও, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি 11 ডিগ্রি সেলসিয়াসে তুমি নিয়ে নাও, তখন ওই গ্যাসের প্রেশার যতই তুমি বাড়াও না কেন ওই গ্যাস আর আলটিমেটলি তরলে পরিণত হয় না। এই যে টপিকটা, এই 10 ডিগ্রি সেলসিয়াস যে ডিমার্কেশন পয়েন্ট, ওইটি আমাদের ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা, এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ একটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে বইয়ের এমসিকিউ গুলো আমরা পারবো এবং পরীক্ষায় যে কোনো কোচিংয়ে যে কোনো এমসিকিউ আসলে পারবো। এই টপিকটা পারা হয়ে গেলে দেন সামনের দিকে আসি। সামনের দিকে এখানে দেখো দুইটা কথাবার্তা দেওয়া আছে যে হাইড্রোজেনের টিসি কত এবং হিলিয়ামের টিসি কত, এটা আমরা পড়বই বিস্তারিত, আপাতত জাস্ট তাকায় রাখলাম। টিসি মানে হচ্ছে টেম্পারেচার বা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, তিনটা একই জিনিস, ক্রান্তি, সন্ধি, সংকট। তারপরে দিকে আসো, সামনের দিকে আরো কিছু কথাবার্তা আছে এখানে। আচ্ছা, জুল থমসন প্রভাব জিনিসটা কি? জুল থমসন প্রভাবের মধ্যে এই লাইনটা শুধুমাত্র পড়বা যে একটা উচ্চ চাপে থাকা আবদ্ধ গ্যাসকে যখন সছিদ্র প্লাগ বা ছিপির মধ্য দিয়ে হঠাৎ করে ওয়াটটুকু খেয়াল করো, হঠাৎ করে নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত হতে দেওয়া হয়, তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস হয়। মূল কথা এটা হচ্ছে তোমার জুল থমসন প্রভাব। এখানে দেখো টেম্পারেচার কমতেছে আর প্রেসার এখানে দেখো হঠাৎ করে যদি প্রসারিত হতে দেওয়া হয়, অর্থাৎ প্রসারিত হয়ে মানে উচ্চ চাপে থাকা আবদ্ধ গ্যাসকে হঠাৎ করে যদি তুমি প্রসারিত করতে দাও, অর্থাৎ টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়া অবস্থা থেকে যদি কমায় দাও, এখানে প্রেসারটা যদি কমায় দাও, আমাদের হওয়ার কথা ছিল কি টেম্পারেচার কমানো প্রেসার বাড়ানো, এটা করার কথা ছিল। এটা করলে আমাদের আস্তে আস্তে তরলে পরিণত হইতে থাকবে। কিন্তু জুল থমসন প্রভাবটা এরকম না, এটা উল্টা কাহিনী। উল্টা কাহিনী বলতে বোঝায় যে হঠাৎ করে যদি তুমি নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত করতে তুমি দাও, তাহলে আলটিমেটলি তাপমাত্রা আবার হ্রাস হয়। এটা হচ্ছে জুল থমসন প্রভাব। এবং তোমার এখান থেকে বিস্তারিত কিছু জানতে হবে না, শুধু সংখ্যাটা শিখতে হবে। এখানে হয়টা কি এটা জাস্ট জানতে হবে, এতটুকু মাথায় রাখবো। হঠাৎ করে ওয়াটটুকু খেয়াল করবো, প্রেসারও কমতেছে টেম্পারেচারও কমতেছে, এটা মাথায় রাখবো জাস্ট। তারপরের দিকে এখানে কিছু সন্ধিচাপ নামে একটা টার্ম আছে। সন্ধিচাপটা কি? সন্ধিচাপ হচ্ছে ভাইয়া এই যে এখানে যে কথাগুলো বলতেছিলাম যে যে এখানে দেখো সংজ্ঞাই দেওয়া আছে, ভালো মতো বই থেকে সংজ্ঞাটাই বলি, যে একটা গ্যাসকে ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার নিচে রেখে গ্যাসটি তরলীকৃতর জন্য উপযুক্ত যে চাপ প্রয়োগ করতে হয়, ওই উপযুক্ত চাপটাকে বলা হয় ক্রান্তি চাপ বা সন্ধি চাপ। অর্থাৎ প্রেসার যে মানে টেম্পারেচার যে কমাবা, একটা ক্রান্তি তাপমাত্রার নিচে টেম্পারেচার রাখতে হবে, কারণ টেম্পারেচার আমাদের কমাইতে হবে। টেম্পারেচার কমালাম, প্রেসার বাড়ালাম,
যে প্রেসার বাড়ানো বা যে প্রেসারে আমার ওইটা গ্যাসটা তরলে পরিণত হবে ওইটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। এতটুকু আমরা পারবো আশা করি। সন্ধি তাপমাত্রা এবং সন্ধিচাপ এই একই জিনিসই, মানে কাইন্ডা একই জিনিসই। এখানে হিলিয়ামের আমাদের কত, সন্ধি তাপমাত্রা -268, হাইড্রোজেনের হচ্ছে -240। সন্ধি চাপগুলো পারলে এখান থেকে পড়ে রেখে আমি একটু পরে এটার একটা টেকনিক বলে দিব, নো প্রবলেম। এখানে আসলে আরো একটা টপিক আছে, যেটা হচ্ছে বয়েলের তাপমাত্রার প্রভাবটা কি আসলে। আমি একটা গ্যাসকে তরলে পরিণত করতে চাই, তাহলে এখানে বয়েল টেম্পারেচারের কাজটা কি। বয়েল টেম্পারেচারের কাজ আছে, দেখো এখানে একটা লাইন আছে, এই লাইনটা জাস্ট পড়ে রাখবো। গ্যাসের বয়েলের তাপমাত্রা যত বেশি হয় সেই গ্যাস তত বেশি তাড়াতাড়ি তরলে পরিণত হয়। মনে আছে বয়েলের তাপমাত্রাটা ছিল কি? বয়েলের তাপমাত্রা ছিল এরকম যে একটা গ্যাসকে, আমি একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে চাই। যে টেম্পারেচার আদর্শ গ্যাসে পরিণত করতে পারবো, অর্থাৎ একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে চাইলে আমার কি করতে হয়, টেম্পারেচার বাড়াইতে হয়, প্রেসার কমাইতে হয়, তাই না? এরকমই তো করতে হয়, টেম্পারেচার বাড়াইতে হয়, প্রেসার কমাইতে হয়। এখানে দেখো একটা লাইন আছে, আহ, যে তাপমাত্রায় আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হবে ওইটি হচ্ছে বয়েলের যে তাপমাত্রা। গ্যাসের বয়েলের তাপমাত্রা যত বেশি হয় তত সহজে সেটা তরলীকৃত করা যায়। জাস্ট এই লাইনটা তুমি একটু মনে রাখবা, তাহলেই হবে ভাইয়া, এখান থেকে আর বিস্তারিত কিছু নাই। তারপর এখান থেকেও খুব একটা কিছু নাই। এখানে দুইটা এমসিকিউ আছে। এখানে একটা টপিক আছে যেটা হচ্ছে উপক্রম তাপমাত্রা কি। উপক্রম তাপমাত্রার মধ্যে আহ এখানে দেখো কই যেন লাইনটা, আচ্ছা, এই যে ইনভার্সন তাপমাত্রা বা ইনভার্সন প্রেশার, এটা মাথায় রাখতে হবে যে জুল থমসন প্রভাবের কারণে যে তাপমাত্রাটা বৃদ্ধি পায় আর কি, এই অবস্থায় তাপমাত্রা হ্রাসের পরিবর্তে তাপমাত্রা বৃদ্ধি পায়, ওই গ্যাসের উপক্রম তাপমাত্রা বলা হয়। এখানে তোমার জুল থমসনের একটা প্রভাব আছে এবং প্রসারণের একটা কথা আছে, বাট এটা আমাদের নেসেসারি না খুব একটা উপক্রম তাপমাত্রা। আমরা জাস্ট মাথায় রাখবো যে হাইড্রোজেনের উপক্রম তাপমাত্রা কত এবং হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত, কারণ এত কিছু পড়তে গেলে আমরা কিছুই আসলে পারবো না আলটিমেটলি। তাহলে ওই দুইটা জিনিস আমি লিখে দিই এখানে, হাইড্রোজেনের উপক্রম তাপমাত্রা এবং সন্ধি তাপমাত্রা কত, এটা পারলে আমাদের মোটামুটি অনেক পড়া হয়ে যাবে। এইভাবে একটা ছক বানাবো, আমি দেখো একটা ছক বানাই দিচ্ছি। কি হলো, আফটার একটা সিঙ্গেল, আচ্ছা সমস্যা নেই। সন্ধি আর উপক্রম, হাইড্রোজেন হিলিয়াম, এখানে লিখবে সন্ধি, তারপরে একটা টান দিব উপক্রম, এখানে লিখবে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হিলিয়াম। সন্ধি, উপক্রম, হাইড্রোজেন আর হিলিয়াম। এখানে কোনাকুনি ভাবে লিখবে -240 -240, এখানে কোনাকুনি ভাবে লিখবে -240, অর্থাৎ হাইড্রোজেনের সন্ধি, শিট, এত পরে যাই হইল, আচ্ছা সমস্যা নেই। হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা যেটা, ওইটাই হিলিয়ামের উপক্রম তাপমাত্রা। হিলিয়ামের যে উপক্রম তাপমাত্রা ওইটা হচ্ছে -240, হাইড্রোজেনের উপক্রম তাপমাত্রা -268, আর ওই দিকটা হচ্ছে -40। তুমি প্রথমে কি করবা, পরীক্ষার হলে যদি কিছু ভুলে যাও তাহলে এইভাবে করবা, সন্ধি লিখবা উপক্রম লিখবা প্রথমে। যেহেতু আমরা পড়ছি এই সিকোয়েন্সে, প্রথমে তো সন্ধি বা ক্রান্তি তাপমাত্রা পড়ছি, তারপরে পড়ছে হচ্ছে উপক্রম তাপমাত্রা। প্রথমে সন্ধি লিখবা, পরে উপক্রম লিখবা। প্রথমে সন্ধি লেখার পরে হাইড্রোজেন লিখবা, হিলিয়াম লিখবা। প্রথমে তো হাইড্রোজেন আসবে, পরে হিলিয়াম আসবে, প্রথমে সন্ধি আসবে, পরে উপক্রম আসবে। হাইড্রোজেনের -240, তুমি শুধু একটা ওয়ার্ড মনে রাখবা, -240, -240 কোনাকুনি ভাবে লিখবা। তারপরে বাকি থাকে আরো দুইটা পয়েন্ট, এখানে কত -40, এখানে হচ্ছে -268। তোমার অপশনগুলো দেখে চিনা চেনা লাগবে যে -40 -268 কই ছিল। জাস্ট তোমার এখানে পরীক্ষার হলে বসায় মানে বসাইতে হবে। ধরো তুমি একটু রাফ করতেছো, রাফ করে বের করার চেষ্টা করতেছো, বসাবা কিভাবে, উপরেরটা ভ্যালুটা কম রাখবা, যেমন এই কোনাগুনিটা বাকি আছে না, এই কোনাটা বাকি আছে, সো এই কোনাটা বাকি থাকলে প্রথমে উপরে -40 লাগাবা আর নিচে -268 লাগাই দিবা। এভাবে মনে রাখা যায়, বাকিটুকু তোমার ইচ্ছা। তাহলে মোটামুটি আমাদের আজকে যে মূল কথা, জেড সংকোচনশীল গুণাঙ্ক, উপক্রম তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা, বয়েল টেম্পারেচার, তারপরে হচ্ছে এলপিজি, এলএনজি, এই যে কয়টা এমসিকিউ আমি দাগাই দিলাম, এই এতটুকু তুমি যতটুকু বলছি ভাই, এতটুকু তোমার
অ্যাডমিশন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এতটুকু তুমি ভালো মতো পড়ো। হয়তোবা তোমাকে আমি টোটালটা একদম A to Z পড়াই দিতে পারতেছি না, বাট A to Z পড়ানো লাগবেও না, A to Z তোমারও লাগবে না, তুমি মনেও রাখতে পারবে না। বাট যতটুকু যে কয়টা এমসিকিউ বললাম ওগুলো যেন মনে থাকে, যেমন জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 কাদের ক্ষেত্রে হয়। ওকে, সামনের দিকে আগে, সামনের দিকে এখান থেকে নাইট্রোজেন ফিক্সেশন এই একটা পার্ট আছে। আচ্ছা, বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কিছু বজ্রপাতের সময় বিক্রিয়া হয় এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হয়। ফিক্সেশন মানে বোঝায় যে বজ্রপাতের সময় তোমার দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বজ্রপাতের সময় বিদ্যুৎ খরণ হয় 3000 ডিগ্রি সেলসিয়াসে, তখন নাইট্রোজেন গ্যাসটা অ্যানোতে পরিণত হয়। এখন নাইট্রোজেন গ্যাসটা যে অ্যানোতে পরিণত হয় এবং এই অ্যানো একটা ক্ষতিকর বায়ুদূষক গ্যাস, এবং অ্যানো থেকে আলটিমেটলি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা অ্যাসিড বৃষ্টি তৈরিকারী বায়ুদূষক পদার্থ। এখন এই বায়ুদূষিতকারী পদার্থগুলা ফিক্স করতে হবে পরিবেশে, ওইটাই নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্স কেমনে করব? ফিক্স করার জন্য এখানে দেখো বইতে একটা লাইনে দেওয়া আছে, এটা কিভাবে ফিক্স করা যায়। ফিক্স করার জন্য আলটিমেটলি এটা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, তারপরে তোমার আলটিমেটলি নাইট্রেট সারে পরিণত হয়। এই নাইট্রেট সারে পরিণত হয়ে নাইট্রোজেন ফিক্সেশন ঘটায়। এতটুকু মাথায় রাখলে তোমার এনাফ। তারপরে দিকে এখানে একটা ফ্লোচার দেওয়া আছে, নট নেসেসারি। বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবহন করা যায়, নট নেসেসারি। তারপরে বায়োলজিক্যাল ফিক্সেশন, এটা একটু নেসেসারি। বায়োলজিক্যালি কিভাবে তোমার এই যে বেশি অত্যাধিক পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে অ্যানো গ্যাস, এই গ্যাসগুলোকে কিভাবে তুমি ফিক্স করতে পারবা, এই কথাটা হচ্ছে এইভাবে যে সবুজ অ্যালগি, মটর, সিম, ছোলা, এই জাতীয় যে লিগুমিনাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো শিকড়ে গুটিতে বসবাসকারী কিছু সিম্বায়োটিক জীবাণু থাকে। ওই সিম্বায়োটিক জীবাণু মানে বোঝায় যে একটা উদ্ভিদের মধ্যে কিছু সিম্বায়োটিক জীবাণু অর্থাৎ মিথুজীবিতা প্রদর্শনকারী কিছু জীবাণু থাকে। ওই জীবাণুগুলা ভিতরে প্রবেশ করা অবস্থাতে নাইট্রোজেনটা কাজে লাগায়। নাইট্রোজেন কাজে লাগানোর পরে নাইট্রোজেন শোষণ করে এবং নাইট্রোজেন কাজে লাগায় তারা অনেক কিছু করে। এইভাবে অতিরিক্ত নাইট্রোজেনটা ফিক্স হয়ে যায়। জাস্ট এই কয়টা লাইন মনে রাখবা, শেষ। তারপরে আর কি আছে এখান থেকে? আর কিছু নাই। আচ্ছা, মোটামুটি আমরা আজকে এই 1.10 পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে পরিবেশ রসায়ন যে পার্ট 4-এ আমরা বিস্তারিত বাকিটুকু শেষ করার চেষ্টা করব। পলিউশন, এয়ার পলিউশন, এগুলা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তোমার যদি ক্লাসে একটু হলেও উপকারে লাগে বা একটু হলেও কাজে লাগে, তুমি নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ভাইয়া পার্ট 4 লাগবে বা কাজে আমার লাগবে। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এত বিজি টাইমের মধ্যেও ভাইয়া ক্লাসগুলো অ্যারেঞ্জ করা খুব একটু কষ্টকর হয়ে যায়। ফ্রি ক্লাস সবার জন্যই ফ্রি। আর তুমি চাইলে আমাদের প্রাইভেট যে প্রোগ্রামটা আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, প্রাইভেট প্রোগ্রামেও যুক্ত থাকতে পারো। আমি নিচে কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিবনি। আর চাইলে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ যেটা আছে ওটাতেও এনরোল করতে পারো। এনরোল যে করতেই হবে এরকম না, কিন্তু আমি এটা তোমাকে অ্যাসুরেন্স দিতে পারি আমাদের যে পার্সোনাল ব্যাচ, পার্সোনাল টিচার আর যে এক্সাম ব্যাচ, এগুলো আসলে খুবই অথেন্টিক এবং ভ্যালুয়েবল। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভ্যালুয়েবল। তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের পার্সোনাল টিচার যদি নাও তোমার 1 টাকাও বৃথা হবে না। এক্সাম ব্যাচ মাত্র 299 টাকায়, 1 টাকাও বৃথা হবে না। পার্সোনাল ব্যাচ আমি যেভাবে পড়াই, পার্সোনাল ব্যাচে তো এভাবে পড়াই না। পার্সোনাল ব্যাচে সামনাসামনি হেড টু হেড ভাবে বসে, তোমারও ক্যামেরা অন থাকে, আমারও ক্যামেরা অন থাকে, হেড টু হেড ভাবে বসে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি এবং প্রশ্নের তুমি উত্তর দাও, এবং পড়ানো তো আছেই। ওই পার্সোনাল ব্যাচের হিসাব একদমই আলাদা। সো টোটাল ওভারঅল এখন তো তোমাকে ধরানো সামনে থেকে কিছু বলতে পারতেছি না, তুমি ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে অথবা ফেসবুক লাইভ থেকে, তোমাকে কিছু বলতেও পারতেছি না, তোমার কথা আমি শুনতেও পারতেছি না, হয়তো কমেন্ট দেখতে পারতেছি। কমেন্ট দেখে লাভ কি? তোমার সাথে তো কথা বলতে হবে সামনাসামনি। পার্সোনাল ব্যাচে আমি যখন অনলাইনে পড়াই তখন সামনাসামনি ভাবে একটা স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হয়, তখন স্টুডেন্টের পড়াটা আসলে মাথায় ঢুকে। ঠিক আছে, সমস্যা নেই। ফ্রি ক্লাসের মধ্যেই আমাকে প্রশ্নের কয়েকটা অ্যান্সার দিয়ে যাও, নিচে কমেন্টে জানাই দিয়ে যাও, তাহলে তোমার একটা পার্সোনাল ব্যাচের মতো একটা ফিল হবে। যেমন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি আমাকে বলো তো যে অক্সিজেন অক্সিজেন আর নাইট্রোজেন কোনটা এখানে আদর্শ গ্যাস? প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ, হিলিয়াম, নাইট্রোজেন আর হিলিয়াম কোনটার জেডের ভ্যালু বেশি? এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিবা। তৃতীয় প্রশ্নের অ্যান্সার, 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের আরএমএস ভেলোসিটি কত? এই প্রশ্নটার অ্যান্সার দিবা। তারপর আমি যদি তোমাকে বলি যে কিছু তুমি উদ্ভিদের নাম বলো, অর্থাৎ কিছু উদ্ভিদের নাম বলো যেগুলা নাইট্রোজেন ফিক্স করে, এটা একটা অ্যান্সার দিবা। তারপরে বলবা বজ্রপাতের সময় কত ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়, এটা একটা প্রশ্নের অ্যান্সার দিবা। এই কয়টা প্রশ্নের অ্যান্সার যদি তুমি দিতে পারো নিচে কমেন্টে, তাহলে মোটামুটি একটা পার্সোনাল ব্যাচের মতো ফিল হবে ফ্রিতে। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।